আচ্ছা, আমরা আজকে প্রথম আমাদের যে ক্লাস, আমরা আজকে আমাদের ক্লাসে হচ্ছে আহ আহ, আমরা শব্দ নিয়ে শুরু করবো আর কি। কেমন? শব্দের ক্লাস। শব্দ থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন থাকে, ব্যাংক বলেন বা যে কোনো পরীক্ষাতে প্রশ্ন থাকে। ওকে, আপনি শব্দ শ্রেণী বিভাগে আমি আজকে যা পড়াবো এতটুক পড়া আপনার ক্লাসে শেষ হয়ে যাবে। আপনি এতটুক বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আপনি জাস্ট একটু ধৈর্য ধরেন। আচ্ছা, শব্দের শ্রেণীবিভাগ। এই যে শব্দের শ্রেণীবিভাগ বলতে আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো পাচ্ছি, যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আসলে বিভিন্ন প্রকারের আর কি। হ্যাঁ, এই শব্দগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে চলেন আমরা এই ভাগগুলো একটু দেখি। সব এই ভাগে যাওয়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রায় সময় আসে, সেটা হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ কি। এখানে দুটো বিষয় মনে রাখবেন। শব্দের ক্ষুদ্রতম অংশকে বর্ণ বলে। যদি বর্ণ অপশনে না থাকে তাহলে উত্তর হবে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ কি? শব্দের ক্ষুদ্রতম অংশ, একটা শব্দকে ভাঙলে আমরা আসলে বর্ণ পাই। ঠিক আছে, বর্ণ, বর্ণ পাই। হ্যাঁ, আর যদি বর্ণ কোনো কারণে অপশনে না থাকে তাহলে আনসারটা হবে ধ্বনি। প্রথমে বর্ণ আসবে, যদি না পাই তাহলে হবে ধ্বনি। এটা গেল হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ, কিন্তু প্রশ্নটা আরেকটু জটিল। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ যদি বলে তাহলে সেটা উত্তর হবে রূপ। শব্দের অর্থ, কারণ শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব, এইখান থেকে আসছে। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশের নাম রূপ। খেয়াল করেন, শব্দের যদি বলে, কেবল যদি বলে শব্দের ক্ষুদ্রতম অংশ কি, তখন হবে বর্ণ অথবা ধ্বনি। আর যদি বলে শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম রূপ কি, সরি ক্ষুদ্রতম অংশ কি, তখন হবে রূপ। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি কিনা? এতটুকু বুঝছেন? আমি কিন্তু পরে এমসিকিউ আছে, সবাই ক্লিয়ার কিনা? এটা এটা বুঝার কিছু নাই, জাস্ট মুখস্থ। মুখস্থ। শব্দের ক্ষুদ্রতম অংশ কি? শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ। বর্ণ অপশনে না থাকলে কি হবে? ধ্বনি হবে। বর্ণ অংশ অপশনে না থাকলে কি হবে? ধ্বনি হবে। আর যদি বলা হয় ক্ষুদ্রতমর আগে যদি অর্থযুক্ত শব্দটা থাকে তাহলে কি হবে? রূপ হবে। ওকে, এটা ঝাড়া মুখস্থ করতে হবে, আর কোনো কিছুর দরকার নাই এখানে। এইটা। ওকে, তাহলে বলেন, প্রশ্ন যা শিখছেন তার উত্তর করেন। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে কি বলে? উত্তর করেন। আর শব্দের শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? উত্তর। দ্রুত, 135 জন প্লাস আছেন, দ্রুত উত্তর করবেন। একের আনসার হচ্ছে রূপ। একের আনসার হচ্ছে রূপ। আর এটা হচ্ছে বর্ণ বা ধ্বনি। আজকের জন্য বিরক্তিকর পড়া যতটুক এখানেই শেষ। এরপরের পড়াগুলোতে প্রচুর ইন্টারেস্ট পাবেন, প্রচুর মজা পাবেন। আসেন আমরা দেখি। হ্যাঁ, এটা আমরা আলোচনা করলাম। শব্দ এবং পদের পার্থক্য কি? খেয়াল করেন, শব্দ এবং পদের পার্থক্য হচ্ছে, শব্দ, একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাদের নাম হয় পদ। আর একটা কথা মনে রাখবেন, শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তা পদ হয়ে যায়। শব্দের সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হবে তখন সেটা পদ হয়ে যাবে। আর শব্দ, একটা শব্দ যখন, মনে করেন ঢাকা, বাংলাদেশ, রাজধানী, এগুলো প্রত্যেকটা একটা একটা আলাদা শব্দ। কিন্তু এটা যখন আমরা বাক্যে ব্যবহার করব, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, আমি যখন একটা বাক্যে এই শব্দগুলোকে নিয়ে আসলাম বাক্যে, তখন এগুলোর প্রত্যেকটা নাম হয়ে গেল পদ। আর এগুলো যখন সেপারেটলি আমি কনসিডার করব তখন এগুলোর নাম হচ্ছে শব্দ। তাহলে শব্দ এবং পদের পার্থক্য কি আমরা বুঝতে পারলাম? আবার শব্দের সাথে যখন কোনো বিভক্তি যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় পদ। শব্দের সাথে যখন কোনো বিভক্তি যুক্ত হয় তখন তার নাম হয় পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখনও তার নাম হয় পদ। ঠিক আছে? তাহলে শব্দ এবং পদের পার্থক্যটা আমরা বুঝলাম। কেমন? মানে একটা শব্দ কখন পদ হয়। আচ্ছা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের লাস্টের যে ব্যাংকের প্রশ্ন আসছে, ব্যাংকের প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন ছিল। এটা আপনার নতুন বাংলা ব্যাকরণ বই আছে, নতুন বাংলা ব্যাকরণ বইয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম হচ্ছে লগ্ন। কেমন? আচ্ছা, আপনাদেরকে আমি আহ বাংলা পড়ার একটা ওয়ে বলেছিলাম না, যে বাংলা ব্যাকরণের কোন চ্যাপ্টার নতুন ব্যাকরণ বই, কোন চ্যাপ্টার পুরাতন ব্যাকরণ বই, এটা কি আপনারা পেয়েছেন সবাই? কেন পান নাই? এটা তো আহ গ্রুপে দিয়ে দেওয়ার কথা। আমি বলেছিলাম পিটু এর একটা গ্রুপ আছে এতে। আচ্ছা, এটা আপনাদেরকে দিয়ে দিতে বলবো আমি। এটা আপনাদের গ্রুপে দিয়ে দিতে বলবো। ঠিক আছে? এটা পিটু এর, পিটু এর যে ফেসবুক পেজ আছে ওখানে আপনি জাস্ট এইভাবে সার্চ দিলে পাবেন। আহ বাংলা, বাংলা প্রিলি প্রিলি পাশের ট্রাম্প কার্ড, প্রিলি পাশের
ট্রাম্প কার্ড এই নামে যদি ফেসবুকে P2 এর পেজটা সার্চ দেন তাও পাবেন। আর যদি আপনার সেই কষ্ট করতে ইচ্ছা না হয়, আপনাদের গ্রুপে আমি লেখাটা লিংক দিয়ে দিতে বলবো। ইম্পর্টেন্ট পিডিএফ এ নাকি দেওয়া আছে, ইম্পর্টেন্ট পিডিএফ এ নাকি দেওয়া আছে। ভেরি গুড ঐশী, ফেসবুক ইউজ না করলে খুব ভালো। আপনার টেলিগ্রামে ইম্পর্টেন্ট পিডিএফ সেকশন এটা দেওয়া আছে, দরকার হলে আমি এটা আবার দিয়ে দিতে বলবো, ওকে? আচ্ছা, ওখানে দেখবেন আপনি, আমি বাংলাতে ব্যাকরণ বই বোর্ড, আমাদের যে 9-10 এর বোর্ড বই আছে ওখান থেকে কোন পড়াটা কোথা থেকে পড়তে হবে সেটা আমি ওখানে বলেছিলাম, কেমন? আচ্ছা, আপনারা না পাইলে আমি বলে দিব আবার। আচ্ছা, যাই হোক, এই যে লগ্নক, এই লগ্ন কথাটা কেন আসলো? কথাটা আসলো হচ্ছে লগ্নক থেকে। লগ্নকটা হচ্ছে পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ে ছিল না, নতুন বাংলা ব্যাকরণ বইয়ে আছে। তো এই লগ্নক থেকে আমার হচ্ছে পড়তে হবে, কেমন? লগ্নকটা আমার আসলে পড়ে নিতে হবে। এখন লগ্নক জিনিসটা আসলে কি? লগ্নক জিনিসটা হচ্ছে আপনার আহ শব্দের সাথে যুক্ত বাড়তি কিছু অংশ। শব্দের সাথে যুক্ত বাড়তি একটা শব্দের সাথে নানা উপায়ে বাড়তি অংশ যুক্ত হতে পারে, কেমন? শব্দের সাথে যুক্ত বাড়তি অংশকে লগ্নক বলে। তাহলে শব্দের সাথে বাড়তি অংশ কিভাবে কিভাবে যুক্ত হইতে পারে চলুন আমরা একটু দেখি। লগ্নক হচ্ছে 4 প্রকার, তার মানে শব্দের সাথে 4 উপায়ে বাড়তি অংশ যুক্ত হইতে পারে। কি কি সেটা? বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। বিভক্তি, দেখেন, ছাত্র এটা একটা শব্দ, এটার সাথে যদি আমি এ যুক্ত করি তাহলে কি হবে? ছাত্রে, ঠিক আছে? আর যদি এর যুক্ত করি তখন কি হয়ে গেল? ছাত্রের, তাই না? আচ্ছা, তাইলে এটা হলো বিভক্তি। এ, এর, এগুলো হচ্ছে কি, আমরা জানি এগুলো বিভক্তির উদাহরণ, কেমন? নির্দেশক, মনে করেন ছেলে, টি, এই যে টা, টি, গ্রামখানি, আমরা বলি না গ্রামখানি মেঘে ঢাকা, গ্রামখানি, এই যে খানা খানি, এগুলোকে বলা হয় নির্দেশক। এই যেগুলো হচ্ছে শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ, শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ, কেমন? এবার আসেন বচন। ছেলে যোগ রা সমান ছেলেরা, ছেলে যোগ রা সমান ছেলেরা। এই যে রা যুক্ত হইলো, ছেলেকে বহু বচন করার জন্য রা যুক্ত করলাম, এটা হচ্ছে বচন। এইবার ব্যাংকে যে পরীক্ষাটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে বলক থেকে। কোত্থেকে আসছে? বলক থেকে। বলক হচ্ছে, দেখেন খুব মন দিয়ে শুনেন, শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ, শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ যেটা জোর দেওয়ার জন্য বসে। যেমন আমি বলতেছি তুমি এলে না, এটা একটা সাধারণ বাক্য, কিন্তু আমি যখন অবাক হয়ে যাব, মনে করেন আমি শিওর ছিলাম তুমি আসবা কিন্তু তুমি আসো নাই, তখন আমি কি বলবো? তুমিও এলে না, তুমিও এলে না। এই যে ও, কিসের উপর জোর দিলাম? তুমির উপর জোর দিলাম। কোন শব্দের উপর আপনার হচ্ছে জোর দেওয়ার জন্য, কোন শব্দের উপর জোর দেওয়ার জন্য একটা শব্দের সাথে বাড়তি যে অংশটুকু আসে, তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে বলক, ঠিক আছে? আমাকে বলেন তো লগ্ন ক্লিয়ার কিনা, লগ্ন ক্লিয়ার কিনা বলেন তো। আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন, প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন এরকম লগ্ন। বলকের একটা উদাহরণ দেন তো, বলকের একটা উদাহরণ দেন তো। হ্যাঁ, মিনিং দেখে বুঝতে হবে, এটা কোনো ইয়ে নেই, অনেক কিছুই তো বাড়তি আসে। হ্যাঁ, অবশ্যই বলক হবে। এই যে দেখেন, চাকুরি লাগবে, এটা একটা কমন বাক্য ছিল, কিন্তু চাকুরি লাগবেই, তাহলে এখানে ই যুক্ত করলাম না, ঠিক আছে? চাকরিটা পেতে হবে, চাকরিটা পেতেই হবে, ঠিক আছে? তাহলে বলো ক্লিয়ার তো। তুমি দায়ী, তুমিই দায়ী। হ্যাঁ, ও এগুলো ইউজ করি আসলে সাধারণত আমরা জোর দিই। এখানে যে পার্টিকুলারলি ও এবং ই ইউজ করে বলক হয় বিষয়টা এরকম না, জোর দেওয়ার জন্য সাধারণত আমরা এগুলাই ব্যবহার করি, কেমন? তাহলে ক্লিয়ার কিনা আমাকে বলেন তো, লগ্নকটা ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে আমি পরের অংশে যেতে পারবো? আচ্ছা, শুনেন, লগ্নক থেকে প্রশ্ন আসবে, লগ্নক থেকে প্রশ্ন আসবে। এই লাস্ট পরীক্ষাতে আসছে, কিন্তু ব্যাংকের লাস্ট পরীক্ষাতে আসছে, কেমন? আরেকটা কথা আপনাদেরকে বলি, শুধু আমার ক্লাস, আমি বলতেছি না যেটা সবসময় হবে, শুধু আমার ক্লাস লেকচার থেকে এবং P2 এর স্লাইড, লেকচার বুক থেকে প্রিপারেশন নিলে বাংলার জন্য এনাফ। গত লাস্টের 3টা পরীক্ষায় সেম সিনারিও। আচ্ছা, এবার আসেন বাংলা ভাষায় শব্দ গঠন। বাংলা ভাষায় সব নানা উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠিত হয়। এখন আমরা আস্তে আস্তে মেইন পড়ার দিকে যাচ্ছি।
বাংলা ভাষায় নানা উপায়ে শব্দ গঠন হয়। উপসর্গ যোগে শব্দ গঠন হতে পারে, প্রত্যয় যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, বিভক্তি যোগে, দ্বিরুক্তি শব্দ যোগে। অনেক উপায়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠন হয়। যেমন মনে করেন, আহ একটা জিনিস দেখেন, কথা একটা শব্দ, কেমন, এটার সাথে যদি আমি কু উপসর্গটা যুক্ত করি তাহলে কু কথা, নতুন একটা শব্দ তৈরি হয়ে গেল না? হইলো কিনা? নতুন একটা শব্দ তৈরি হইলো কিনা? কথা, কথার আগে যদি কু কু যোগ করলাম তাহলে নতুন একটা শব্দ পেলাম না? কু কথা। তাহলে বাংলা ভাষায় নানা উপায়ে আসলে শব্দ গঠিত হয়, কেমন। যেমন হচ্ছে উপসর্গ, এখানে উদাহরণ দেওয়া আছে, উপসর্গ, কেমন, প্রত্যয়, সমাস, সন্ধি, বিভক্তি, অনেক উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠন হয়। তো শব্দ গঠনের প্রধান উপায়গুলোর মধ্যে আছে উপসর্গ, প্রত্যয় এবং সমাস। এই তিনটা উপায়ে, এগুলো হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া। বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠন হওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রধানত এই তিনটা, উপসর্গ, প্রত্যয় এবং সমাস। প্রশ্নটা পরীক্ষাতে আসছে। এই আপনার হচ্ছে 21-20 যে কোনো একটা প্রিলি পরীক্ষাতে, সিনিয়র অফিসার বা অফিসার যে কোনো একটা প্রিলিতে আসছে, বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠিত হয় কোন উপায়ে। এটা মনে রাখবেন, বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠিত হয়েছে প্রত্যয় যুগে। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠিত হয় প্রত্যয় যুগে। এই এমসিকিউটা ভালো করে মনে রাখবেন, পরবর্তীতে অনেক পরীক্ষাতেও আসতে পারে, কেমন। আমি কিন্তু এগুলো কালকের ক্লাসে ক্লাস টেস্ট থাকবে। এমনি তো পিটু এর পরীক্ষা তো পিটু এর মতো থাকবেই। আমার প্রত্যেকটা ক্লাসে এখন থেকে ক্লাস টেস্ট থাকবে, প্লাস হচ্ছে আমি হ্যান্ড নোট দিয়ে দেওয়ার, যে চ্যাপ্টারটা শেষ হবে ওই চ্যাপ্টারে হ্যান্ড নোট দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি, কেমন, আপনাদেরকে। এটা আপনাদের জন্যই। আগে ছিল না, মানে এটা আমি কখনো হ্যান্ড নোট দিতাম না, এখন আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের ব্যাচে সময় কম পাবেন বলে, পার্টিকুলারলি আপনাদের ব্যাচের জন্য আমি আমার হ্যান্ড নোট রেডি করে হ্যান্ড নোট দিব আপনাদেরকে, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে ভাই জাস্ট পড়াশোনা করা। আরেকবার কোনটা বলতে হবে ভাই? বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠিত হয় প্রত্যয় যোগে, কেমন। ওকে, আসেন। শব্দ গঠনের অপ্রধান প্রক্রিয়া, প্রধান প্রক্রিয়া তিনটা কি কি বলছি ভাই? শব্দ গঠনের প্রধান প্রক্রিয়া তিনটা বলছিলাম, উপসর্গ, প্রত্যয় এবং সমাস। উপসর্গ, প্রত্যয় এবং সমাস, এটা ছাড়াও সন্ধি, বিভক্তি, দ্বিরুক্ত শব্দ, পদার্থ নির্দেশকের মাধ্যমে শব্দ গঠন হইতে পারে। এখন দেখেন, আমাদের যে শব্দ তো গঠন হইতে পারে এটা, কিন্তু আমাদের যে এক্সিস্টিং শব্দগুলো আছে, আমাদের অলরেডি যে এক্সিস্টিং শব্দগুলো আছে, এই এক্সিস্টিং শব্দগুলোকে আসলে নানা ভাগে ভাগ করা যায়। এক্সিস্টিং শব্দগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা যায়। এগুলোকে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করছে, একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে অর্থ অনুসারে, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে। খেয়াল করেন, আমার বাংলা ভাষায় যতগুলো শব্দ আছে এই প্রত্যেকটা শব্দকে আমি তিনটা ওয়েতে ভাগ করতে পারি। একটা হচ্ছে শব্দগুলোর গঠনগত দিক থেকে, শব্দগুলোর অর্থের দিক থেকে, শব্দগুলোর উৎপত্তির দিক থেকে। নতুন বাংলা ব্যাকরণ বইতে উৎপত্তি অনুসারে এটা নাই, আছে, সরি, নতুন বাংলা ব্যাকরণ উৎপত্তি অনুসারে আছে, অর্থ অনুসারে এটা নাই, এটার পরিবর্তে আছে পদক্রম। নতুন বাংলা ব্যাকরণ বইয়ে এটার পরিবর্তে আছে পদক্রম, কেমন। তবে আমরা অর্থ অনুসারেটাও শিখবো, পদক্রমও শিখবো। আচ্ছা, এই পয়েন্টটা কি আমরা ধরতে পারছি? এই যে এখানে প্রকারভেদ গুলা যে আসলো, প্রকারভেদ গুলা কিসের? এই প্রকারভেদ গুলা কিসের এটা কি বুঝতে পারছি? আমার যতগুলো এতক্ষণ দেখলাম হচ্ছে বাংলা ভাষায় নতুন নতুন শব্দগুলো আমরা আসলে কি কি উপায়ে পাই। হ্যাঁ, এই যে সমাস যোগে, প্রত্যয় যোগে, এগুলো নতুন নতুন শব্দ পাই। আমার এখন অলরেডি যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো আসলে, মানে, যদি আমি ভাগ করতে চাই তাহলে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শব্দের গঠন অনুযায়ী, একটা হচ্ছে শব্দগুলোর, যে শব্দগুলো এখন আছে সেগুলোর অর্থ অনুযায়ী, আর একটা হচ্ছে শব্দগুলোর উৎপত্তি অনুযায়ী। আর নতুন বইতে অর্থ অনুযায়ী না দিয়ে দিয়েছে পদ অনুযায়ী। ওকে, আচ্ছা। তাহলে এটা আমরা এভাবে করে মনে রাখতে পারি, গদু, অতি, উপরে। অর্থাৎ গঠন অনুসারে শব্দগুলোকে, যা শব্দ আছে এগুলোকে গঠনগত দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। অতি, অর্থ অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। উৎপত্তি অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করা যায়, এই যে পাঁচ, পাঁচের প, গদু, অতি, উপরে। তাহলে আমাকে একটু বলেন তো, গঠনগত অনুযায়ী শব্দগুলো কত প্রকার? খুবই সহজ, আজকে ক্লাসের পর এগুলো আর পড়া লাগবে না, জাস্ট একটু ধৈর্য ধরে শুনেন। কত প্রকার? দুই প্রকার। অর্থ অনুযায়ী কত প্রকার? তিন প্রকার। অর্থ অনুযায়ী কত প্রকার? তিন প্রকার। এখন আসেন, উৎপত্তি অনুযায়ী পাঁচ ভাগে না চার ভাগে? উৎপত্তি অনুযায়ী যদি এখন আসে তাহলে আপনার চার ভাগে লিখবেন, কারণ নতুন বাংলা ব্যাকরণ বইতে অর্ধ তৎসমকে বাদ দেওয়া হয়েছে, কেমন। আমাকে বলেন, এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? নাই। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে কি বলে? শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে কি বলে? সবাই উত্তর করবেন। ভেরি গুড। লগ্ন কত প্রকার? লগ্ন কত প্রকার? চার প্রকার। কি কি?
লগ্ন কত প্রকার? লগ্ন তিন। লগ্ন কত প্রকার? চার প্রকার। কি কি? বিভক্তি, নির্দেশক, বচন, বলক। বিভক্তি, নির্দেশক, বচন, বলক। ঠিক আছে। কোনো বাক্যে কোনো শব্দের উপর এমফাসিস করার জন্য বা জোর দেওয়ার জন্য কোন লগ্নকটি ব্যবহার করা হয়? বলো। গুড। বাংলা ভাষায় শব্দ ভান্ডার, বাংলা ভাষায় যে শব্দগুলো আছে সেগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষায় প্রচলিত শব্দগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। সেগুলো কি কি? গঠন অনুযায়ী, অর্থ অনুযায়ী এবং উৎপত্তি অনুযায়ী। গঠন অনুযায়ী আবার শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থ অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়, উৎপত্তি অনুযায়ী শব্দগুলোকে চার ভাগে ভাগ করা যায়। কেমন? ওকে। তাহলে এতটুকু পর্যন্ত আমার সাথে যারা আছেন তাদের শেষ। আসেন এবার আমরা পরের অংশে যাই। বধু মুখস্থ করে আহ আচ্ছা, মুখস্থ সমস্যা নেই, টেনশন করেন না, ঠিক হয়ে যাবে। উৎসগত বিবেচনায় চার শ্রেণীতে, গঠন বিবেচনায় দুই শ্রেণীতে। পদ বিবেচনা এটা হচ্ছে নতুন বই অনুযায়ী, ওই যে নতুন বই বলেছি, নতুন বই অনুযায়ী পদ হচ্ছে আট প্রকার আর কি। ওকে। আসেন, শব্দের গঠনগত শ্রেণী বিভাগ। শব্দের গঠনগত দিক থেকে কত প্রকার বলেন তো? গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? দুই প্রকার। এটা এখনই শেষ, এটা এখনই শেষ। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক জিনিসটা কি? যেটাকে ভাঙা যাবে না, যেটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। সহজ কথা, মৌলিক যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে কোনো লগ্নক যুক্ত থাকবে না, কোনো প্রত্যয় যুক্ত থাকবে না, কোনো উপসর্গ যুক্ত থাকবে না মৌলিক গুলোর সাথে। আর সাধিত গুলোকে ভাঙা যাবে, সাধিত গুলোর সাথে উপসর্গ যুক্ত থাকবে, সাধিত গুলোর সাথে প্রত্যয় যুক্ত থাকবে, এরকম। কেমন? ওকে। আসেন, মৌলিক সাধিত খুবই সহজ জিনিস। আহ এবার আসেন মৌলিক শব্দগুলোর ব্যাপারে আমরা একটু জেনে নিই। মৌলিক শব্দগুলো হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ, স্বয়ংসিদ্ধ শব্দ বলা হয়, এগুলো বিভক্তিহীন শব্দ বলা হয়, প্রকৃতি বা প্রাতিপাদিক বলা হয়। প্রকৃতি বা প্রাতিপাদিক এটা আমরা প্রত্যেক ক্লাসে ভালো করে জানবো। আপাতত মনে রাখবেন মৌলিক শব্দগুলোকে প্রকৃতি, কি ধরনের প্রকৃতি? নাম প্রকৃতি। কি ধরনের প্রকৃতি? নাম প্রকৃতি বা প্রাতিপাদিক বলা হয়। কি ধরনের প্রকৃতি বলা হয়? নাম প্রকৃতি। তদ্ধিত প্রত্যয়ের সাথে যে প্রকৃতিটি যুক্ত হয় সেটাকে বলা হয় নাম প্রকৃতি। প্রকৃতির অপর নাম হচ্ছে প্রাতিপাদিক। আমরা ছোটবেলায় পড়ছিলাম না, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। তার মানে হচ্ছে যে সকল শব্দের সাথে, যে সকল নাম পদের সাথে বিভক্তি যুক্ত হয় না তাদেরকে প্রাতিপাদিক বলা হয়। কেমন? আচ্ছা, বুঝাতে পারছি? এতটুকু বুঝছি কিনা? তাহলে মৌলিক শব্দের বৈশিষ্ট্য এগুলা। মৌলিক শব্দ হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ, মৌলিক শব্দগুলো হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ হবে। ঠিক আছে। এগুলো স্বয়ংসিদ্ধ শব্দ হবে, বিভক্তিহীন শব্দ হবে। ঠিক আছে। ওকে। এখন একটা জিনিস খেয়াল করেন আপনার, স্বয়ংসিদ্ধ সিদ্ধ শব্দ বলতে হচ্ছে যে শব্দটা আসলে নিজে গঠিত হয়েছে আর কি, অর্থাৎ এটাকে অন্য কোনো প্রক্রিয়ায় আপনার কি করা হয় নাই, অন্য কোনো প্রক্রিয়ায় গঠন করা হয় নাই। কেমন? অন্য কোনো প্রক্রিয়ায় গঠন করা হয় নাই। And, অর্থাৎ এটাকে ভাঙলে আপনি কি পাবেন না? অন্য কোনো কিছু পাবেন না আর কি। কেমন? অন্য কোনো কিছু পাবেন না। এইটাকে বলা হচ্ছে। কেমন? আচ্ছা। ওকে। এখন আচ্ছা, এটা আকারটা পড়ে গেছে, এটা প্রাতিপদিক হবে। প্রাতিপদিকটা একটু বলেন। আচ্ছা, মনে করেন পাগলামি। পাগলামিটা ভাঙলে আমরা কি পাই বলেন তো? পাগল যোগ আমি। আচ্ছা, লেকচার বুকে যদি সবকিছু থাকে, আমি যদি হুবহু লেকচার বুকটা দেখে দেখে এখানে পড়াই, তাহলে আমার কাছ থেকে ক্লাসে এসে আপনি বাড়তি কি পাইলেন বলেন তো? সবকিছু লেকচার বুকে থাকতেই হবে? পাগল যোগ আমি। এখন খেয়াল করেন, এটাকে ভাঙলে আমরা পাগল যোগ আমি পাইছি। এই যে পাগল, এটার সাথে কোনো কিছু কি যুক্ত আছে? বিভক্তি টিভক্তি কোনো কিছু যুক্ত আছে কিনা? বিভক্তি বা কোনো কিছু যুক্ত আছে? নাই। এইটাকেই বলা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে প্রাতিপাদিক বা নাম শব্দ বা নাম প্রকৃতি, প্রাতিপদিক। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা? বুঝছি কিনা? অনেকে এক অক্ষর বলতে কি, অক্ষর জিনিসটা কি সেটা জানতে চাচ্ছেন। অক্ষরটা আমি শেখাবো, অক্ষরটা শেখাইতে হবে, কারণ এবার বিসিএস পরীক্ষা তো অক্ষর থেকে প্রশ্ন আসছে। অক্ষর আমি যে ক্লাস করাবো, আমার একটা ক্লাসে থাকবে, ওই দিন ওইটা শেষ। কেমন? অক্ষর নিয়ে জীবনে আর কোনোদিন টেনশন করতে হবে না। এবার যারা বিসিএস দিয়েছেন, মানে স্পেশালটা, ওনারাও জানেন। ব্যাংকেও আসছিল, ব্যাংকে কি পেরেছিলেন? আমি জানি না আপনি আমার পুরাতন কিনা, স্টুডেন্ট কিনা। ওকে। যাই হোক, আমরা আপাতত মৌলিক এবং সাধিতের মধ্যে থাকি। ইয়েস, রাইট, সিলেবাস, হ্যাঁ। আচ্ছা, তাহলে মৌলিক শব্দগুলোর মধ্যে কোনো কিছু ইয়া থাকবে না। যদি আমি কি অক্ষর শিখাইছিলাম কিনা?
পারছিলেন? গুড। বাকি যারা নতুন আছে তাদেরকেও শিখাবো, ক্লাসে আলোচনা হবে, হ্যাঁ, ক্লাসে আলোচনা হবে, টেনশনের কিছু নাই। তাহলে মৌলিক শব্দ আসেন, মৌলিক শব্দগুলো কি? মৌলিক শব্দগুলো হচ্ছে যেগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। যেমন গাছ, দেখেন এখন গাছ আছে, আমি যদি বলি গাছে, আমি যদি বলি গাছে আম পেকেছে, দেখেন গাছ, গাছ শব্দটা মৌলিক শব্দ, কিন্তু গাছের সাথে যখন আমি এ যুক্ত করলাম, তাহলে এটা কি গাছ যোগ এ, এটা কি একটা লগ্নক না, এটা একটা বিভক্তি কিনা? এটা একটা বিভক্তি। তাহলে দেখেন গাছে শব্দটাকে ভাঙা যাচ্ছে, গাছ যোগ এ, কিন্তু এই গাছ শব্দটাকে কিন্তু ভাঙা যাচ্ছে না। গাছ ভাঙা যাবে তখনই যদি কোনো ঘূর্ণিঝড় হয়, আদারওয়াইজ শব্দের ক্ষেত্রে ভাঙা যাবে না। তাহলে এই গাছ হচ্ছে মৌলিক শব্দ, কিন্তু গাছ এ, গাছ এ এটা হচ্ছে সাধিত শব্দ। আমি কি বুঝাতে পারছি? মৌলিক এবং সাধিত ক্লিয়ার কিনা বলেন? মৌলিক এবং সাধিত ক্লিয়ার কিনা? সবাই, ইচ এন্ড এভরি ওয়ান, মৌলিক সাধিত ক্লিয়ার কিনা? ওকে, আসেন মৌলিক শব্দগুলো আমরা দেখে নিই, মৌলিক শব্দগুলো দেখে নিই। এটা কি ফুল? এটা কি ফুল? গোলাপ। অনেকবার পরীক্ষাতে আসছে, গোলাপ কি ধরনের শব্দ? মৌলিক শব্দ। অনেকবার পরীক্ষাতে আসছে, গোলাপ কি ধরনের শব্দ? মৌলিক শব্দ। গোলাপ মৌলিক শব্দ। কিন্তু আমি যদি বলি গোলাপি, তুমি গোলাপি কালারের জামা পরেছো, মেয়েদের খুব ফেভারিট কালার পিঙ্ক, গোলাপি, তাহলে দেখেন গোলাপ যোগ ই তখন কিন্তু ভাঙা যাচ্ছে, গোলাপ যোগ ই তখন কিন্তু ভাঙা যাচ্ছে, কিন্তু গোলাপকে ভাঙা যাচ্ছে না, গোলাপকে ভাঙা দিলে কিন্তু, ভেঙে দিলে কিন্তু হবে না। কেমন? তাহলে দেখেন, তাহলে গোলাপ মৌলিক শব্দ, গোলাপি সাধিত শব্দ। ক্লিয়ার তো? আমি আপনার এখানে যখন ক্লাস নিচ্ছি, এখানে তো মানে আমি বাড়ি থেকে ক্লাস নিচ্ছি তো, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি। আপনার কি বৃষ্টির শব্দটা তো ডিস্টার্ব করতেছে ক্লাসে আপনাদের? আমি লাউডলি বলতেছি, তারপর আপনি যাতে ডিস্টার্ব না হয় এই জন্য লাউডলি বলতেছি, দেখেন। আচ্ছা, এবার আসেন পাখি, আরো মৌলিক শব্দ দেখেন, পাখি, পাখি খেয়াল করেন, পাখি, আমি যদি বলি পাখিরা বা পাখিগুলো, তখন সেটা হবে সাধিত শব্দ, পাখি। কেমন? না আমি এখন মুরাদপুর নাই, আমি ফটিকছড়ি আসছি ভাই কালকে রাত্রে। আচ্ছা, তাহলে পাখি হচ্ছে মৌলিক শব্দ, আর পাখিরা, পাখি যোগ রা, এটাকে ভাঙা গেল, ওই যে রা, রাটা কি? রাটা কোন ধরনের লগ্নক বলেন তো? রাটা কোন ধরনের লগ্নক? লগ্নকের উদাহরণ করেছিলাম, লগ্নকের মধ্যে কোন প্রকারে পড়বে রাটা? একেবারে নির্দেশক, এটা কোনো কথা হইলো? পাখি পাখিরা বচন, বহু বচন করলাম না, তাহলে এটা বচন হবে না। আমি যদি যদি বলতাম পাখিটা, পাখিটা, তখন হয়তো সেটা নির্দেশক। আমি এটা বহু বচন করলাম না। আমি মোটিভেশন বিক্রি করি না, আমি হচ্ছে পানি পড়া বিক্রি করি, এক গ্লাস 100 টাকা করে। মোটিভেশনের জন্য পানি পড়া নিতে পারেন, আগের দিনে পানি পড়া বিক্রি করতো না, আমিও পানি পড়া বিক্রি করি। ভাইয়া বাংলা আমি একদম কিছু পাই না, বাসভিত্তিক 3টে পরীক্ষায় পেয়েছি, কিন্তু বাংলায় ওসিতে 13, প্রিলিতে টিকতে পারতাম, আমার একটু পড়াশোনার ভয় দূর করতে পারি। এই কিরে, আপনি আমার আগের ক্লাস করলে তো আমার ক্লাসের জবনিকা পাস করে দিচ্ছেন, আপনি কি আগে ছিলেন? আমার বাংলা ক্লাস করে কেমনে মানুষের 10, 12, 13 পায়, আমি এটা বুঝলাম না। যা পড়ায় তা থেকে প্রশ্ন আসে, এরপরও কেমনে? যদি আপনি নতুন নতুন হয়ে থাকেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি শুধু আমার ক্লাসগুলো করেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে বলবো আমার শিক্ষকতা পেশায় ইতি টানার সময় আসছে। আচ্ছা, আপনি নতুন, আপনি শুধু আমার ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন, এরপর রেকর্ড দেখবেন, আমি যা বলবো তা করেন, আর কিছু লাগবে না। কি করতে হবে ক্লাসের শেষে আমি বলে দিব, ঠিক আছে? জাস্ট ধৈর্য ধরে ক্লাস করেন, টেনশন করার কিছু নাই। বাংলা হচ্ছে পার্টিকুলার একটা সাবজেক্ট যেখানে অন্তত 25-এ আপনি 18 থেকে 20 পাবেন নিশ্চিন্ত মনে, একদম 100% নিশ্চিত থাকতে পারেন। তাহলে পাখি হচ্ছে মৌলিক শব্দ, ভেরি গুড। এরপর আসেন, মৌলিক শব্দ তো দেখলাম আমরা, এখানে আরো কিছু উদাহরণ দেখলাম। আচ্ছা বলেন তো হাত, এই যে হাত দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর হাত দেখা যাচ্ছে, হাত কি মৌলিক শব্দ না সাধিত শব্দ? হাত কি মৌলিক শব্দ নাকি সাধিত শব্দ? তোমার মৌলিককে, মৌলিককে সংক্ষেপে বলতেছে এম। আর আমি যদি বলি হাতল, সেটা কোন শব্দ হবে? আমি যদি হাতল বলি, হাতল, হাত যোগ অল, সাধিত শব্দ। গুড। সাধিত শব্দ আমি বললাম, এটা নিয়ে আর কথা বলবো না। দেখেন মৌলিক শব্দগুলো কিভাবে সাধিত শব্দে পরিণত হয় এখানে দেওয়া আছে, কেমন? আচ্ছা, আমার এটা কি আর আলোচনা করার দরকার আছে?
এটা নিয়ে আর যখন আলোচনা করতে যাব আপনার বিরক্তি লাগবে, কারণ এগুলো তো আপনাকে যা বুঝাই দিয়েছি তা এই লাইফে আর মৌলিক এবং সাধিত নিয়ে টেনশন করার বা না পারার কোনো রিজন নাই। ওকে, তাহলে আমরা দেখেন গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার, এই দুই প্রকার আমার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, আচ্ছা। এবার আমাকে বলেন গঠন অনুযায়ী শব্দ জানি কত প্রকার ছিল? গঠন অনুযায়ী শব্দগুলো জানি কত প্রকার ছিল ভাইয়া? এই দুই প্রকার। অর্থ অনুযায়ী শব্দগুলো কত প্রকার? অর্থ অনুযায়ী শব্দগুলো কত প্রকার? অর্থ 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 তিন প্রকার। তিন প্রকার। আসেন অর্থ অনুযায়ী শব্দের প্রকারভেদ গুলো আমরা দেখি এখন। তার আগে আমাকে এটার উত্তর করেন, শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে কি বলে? জনতা ব্যাংক অ্যাসোস 2011-তে আসছিল এটা। উত্তর কি হবে? ক খ গ ঘ কোনটা হবে? আমি জানি এটার উত্তর আমি জানি, সবাই এখন দ্রুত করে ফেলবেন। এই যে দেখছেন, এটা কেন বারবার দিচ্ছি, কারণ এটা আগে পরীক্ষাতে আসছিল। বলেন তো নিচের কোনটা মৌলিক শব্দ? বলেন নিচের কোনটা মৌলিক শব্দ বলেন তো? মুখ। ভেরি গুড। দেখেন আমি একটু বুঝাই দিই। নিবাস, বাস হচ্ছে একটা শব্দ, এটার আগে নি উপসর্গ যুক্ত হয়েছে। নি যোগ বাস, এটাকে কিন্তু উপসর্গ, আর এটা তাহলে উপসর্গ যুক্ত একটা শব্দ, তাহলে মৌলিক না, এটা সাধিত শব্দ। বিদেশি, উপসর্গ। খেলনা, খেল যোগ অনা প্রত্যয় যোগে গঠিত শব্দ। তার মানে এই তিনটা, দুইটা হচ্ছে উপসর্গ যোগে, একটা হচ্ছে প্রত্যয় যোগে গঠিত শব্দ, এগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়। কিন্তু মুখ এমন একটা শব্দ যেটাকে ভাঙা যায় না, এটাকে ভাঙতে হলে ঘুষি দিতে হবে, ঘুষি দিলে রক্তপাত হবে। তার মানে মুখ হচ্ছে মৌলিক শব্দ, এটাকে ভাঙা যাবে না, ভাঙলেই বিপদ। কেমন? তাহলে মুখ হচ্ছে মৌলিক শব্দ, বাকিগুলো সব সাধিত শব্দ। ভেরি গুড, আপনারা সবাই আনসার করতে পারছেন, সাবাস। এবার আসেন এটা, এখানে কোনটা? এটা যে পারবে তাকে বিরিয়ানি খাওয়াবো, এটা যে পারবে তাকে বিরিয়ানি খাওয়াবো। কনফার্ম, কনফার্ম বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা, বিরিয়ানি পাইলাম না, আপাতত আপাতত ড্রিঙ্কস খান। যারা যারা সঠিক উত্তর দিছেন, যারা যারা সঠিক উত্তর দিছেন, যারা যারা কোনোটি নয় দিছেন তাদের জন্য ড্রিঙ্কের ব্যবস্থা করেছি, মানে কোকা কোলা। আর যারা যারা অন্যগুলা, কোনোটি নয় ছাড়া অন্যগুলা যারা আনসার করেছেন তাদের জন্য ড্রিঙ্ক আছে, তবে সেটা কোকা কোলা নয়, অন্য ড্রিঙ্ক আর কি। কোন ড্রিঙ্ক তো বুঝতে পারছেন, খাই বুধ হয়ে যান। আসেন। ওরে বাবারি বাবা, আমি তো বাংলার কথাও চিন্তা করছিলাম আপনাদের জন্য। ওয়াইন নিয়ে আসছে, ওরে ভাই রে ভাই, এ তো চাকরি পাওয়ার আগে কোটিপতি হয়ে গেছে। আমি তো এত বছর চাকরি চাকরি করেও এইসবের নাম শিখতে পারলাম না। আমি তো বাংলাতেই পড়ে আছি, এটা তো ওয়াইন টোয়াইনের কথা বলে ক্লাসে। হ্যাঁ, এই আসেন। মানব, মনোযোগ স্ন, মনোযোগ স্ন। এ দেখেন এটা হচ্ছে প্রত্যয় যোগে, এটা প্রত্যয় যোগে, এক যোগ অঙ্ক, একাঙ্ক। ঠিক আছে, এগুলো তিনটাই হচ্ছে সাধিত শব্দ। তাহলে এখানে মৌলিক কোনটা হবে? কোনোটাই মৌলিক শব্দ নাই, বুঝতে পারছি কিনা? এখন কথা হচ্ছে স্যার এটা তো পারলাম না, তাহলে আমি এখন, আপনি তো বলছেন আমি সব পারবো, আপনি পারেন নাই, কারণ হচ্ছে আপনাকে এখন আমি প্রত্যয় পড়াই নাই, আপনাকে এখন আমি সন্ধি পড়াই নাই, এই কারণে। ওগুলো যখন পড়া হবে তখন আপনি মানব ধাতব এগুলো ইজিলি পারবেন। শুনেন, যেগুলো শেষে অপ থাকবে, অপ, আর যেগুলোর মিনিং আপনি ভাঙলে মিনিং বের করতে পারবেন, এগুলো ভাই প্রত্যয় ক্লাস না পড়ালে বুঝবেন না, তারপরেও বলে দিচ্ছি। এগুলো হচ্ছে মানব যে উপায়ে হচ্ছে প্রত্যয় যুক্ত, ধাতব একই যুগে, এটা হচ্ছে ধাতু। মানবের ক্ষেত্রে হচ্ছে মনু, মনুর সাথে যুক্ত হয় স্ন। ঠিক আছে, আর এটা হবে ধাতুর সাথে যুক্ত হবে, বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? এই এই স্লাইড কি ক্লিয়ার কিনা? এটা কম্বাইন্ড 2023 সালের সিনিয়রদের পরীক্ষাতে আসছিল। বুঝাতে পারছি কিনা এটা সবাইকে? বুঝাতে পারছি কিনা? মানব ধাতব একাঙ্ক তিনটাই হচ্ছে সাধিত শব্দ, তিনটাই সাধিত শব্দ, সবাই বুঝছি তো? আরে একাঙ্ক আমরা, আপনারা কিভাবে আনসার করলেন? মানব ধাতব না হয় বুঝলেন না, একাঙ্কর মধ্যে তো এক আর অঙ্ক দুইটাকে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে, এটা কিভাবে আনসার হয়? এটা বলেন কোনটা সাধিত শব্দ, বলেন এটা কোনটা হবে? গড়মিল। মিল হচ্ছে শব্দ ছিল, এর আগে গড় উপসর্গটা। গড় হচ্ছে কি ধরনের উপসর্গ? আম খাস লাগর, আরবি উপসর্গ। গড়মিল। কেমন? এই যাই হোক, শিখতে পারছেন কিছু, একটাতে একটু ইয়ে ছিল। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার? তিন প্রকার। যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। এগুলো আমি ক্লাসে যেভাবে বলবো ওভাবেই শেষ হবে। আমি ক্লাসে যা বলবো ওইভাবে করে শেষ করবেন, ঠিক আছে? আসেন, যৌগিক শব্দ। প্রথমে এটার বেসিকটা আপনাদেরকে একটু আমি ধরাই দিই। যৌগিক শব্দ হচ্ছে শব্দগুলো যেখান থেকে উৎপত্তি হয়েছে সে অর্থ, এবং এখন ব্যবহারের ক্ষেত্রে যে অর্থ, দুইটা অর্থ যদি একই হয় তখন তাদেরকে যৌগিক শব্দ বলবে। যৌগিক শব্দ হচ্ছে উৎপত্তিগত অর্থ, মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হলে যৌগিক শব্দ।
ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হলে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। যোগ রূঢ়টা একটু পরে বলতেছি। তাহলে যৌগিক শব্দ এবং রূঢ়ি শব্দের মধ্যে পার্থক্যটা হলো কি, যৌগিক শব্দ হচ্ছে উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই, রূঢ় শব্দতে বা রূঢ়ি শব্দতে যৌগিক উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন। এখনো স্যার এগুলো তো অনেক ম্যাচ লাগতেছে, এগুলো কি বলতেছেন, এগুলো তো বুঝতেছি না কিছু। এক্সাম্পল দেন, এই যে বললাম না, বলার আগে বলতেছেন এক্সাম্পল। এ পঙ্কজ আসে না, এ হে রে, আস্তে আস্তে আস্তে। এ অতিরিক্ত উত্তেজনা সব জায়গায় খারাপ, যে কোনো জায়গায় অতিরিক্ত উত্তেজনা খুবই হানিকর, মনে রাখবেন। পরীক্ষার হলে একেবারেই না। ভাই, সাধিত আর যৌগিকের মধ্যে এগুলা আপনি অর্থের দিক থেকে আর ওখানের সাথে আপনি মিলাইতে পারবেন না। তো তিন ক্রাইটেরিয়া, মৌলিক শব্দ ভিন্ন, অন্যান্য যে সকল শব্দ সেটা যে প্রক্রিয়াতে গঠিত হোক না কেন সেটা সাধিত শব্দ হবে। আমি কি বুঝতে পারছি? যেমন যৌগিক শব্দগুলো অবশ্যই সাধিত শব্দ হবে, রূঢ় শব্দগুলো সাধিত শব্দ হবে, যোগরূঢ় শব্দগুলো সাধিত শব্দ হবে। আচ্ছা, এবার দেখেন এটার জন্য যেটা বললাম, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। উৎপত্তিগত অর্থ কিরকম? উৎপত্তিগত হচ্ছে যে শব্দ বা শব্দমূল হতে গঠিত হয়েছে তার অর্থ দিয়ে শব্দটির যে অর্থ ধারণ করার কথা তাকে উৎপত্তিগত অর্থ বলে। আচ্ছা, এগুলা ডেফিনেশন পড়লে অনেক কঠিন হয়ে যাবে, আসেন আমরা একটু উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করি, তাইলে ইজি হবে। দেখেন, গায়ক শব্দটা খেয়াল করেন। গায়ক, গায়ক শব্দটাকে ভাঙলে পাই কি, গই যোগ অক বা নক। কেমন? এই গই শব্দের অর্থ হচ্ছে গান করা, তার মানে গায়ক বলতে আমি মানে গই শব্দ দ্বারা বুঝে যাচ্ছে যিনি গান করেন। তাহলে বলেন গায়ক দ্বারা কি যিনি গান করেন তাকে বুঝায় নাকি অন্য কাউকে বুঝায়? গায়ক যারা দ্বারা তো যিনি গান করে তাকেই বুঝায়, তাই না? তার মানে এই যে শব্দটা গায়ক শব্দটা উৎপত্তি হয়েছে গই শব্দটা থেকে, এই গই দ্বারা যা বোঝাচ্ছে মূল অর্থটা সেটাই ধারণ করছে, এটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। ঠিক আছে? আচ্ছা, আরো সহজ ভাবে বুঝাই, মধুর শব্দটা খেয়াল করেন। মধুর শব্দটা আসছে কি থেকে? মধু থেকে না? মধু যোগ র। তাহলে দেখেন, মধুর, মধু যোগ র। এখন মধুর দ্বারা আমরা কি মিষ্টি বুঝি নাকি তিতা বুঝি? মধু দ্বারা মিষ্টি বুঝি নাকি তিতা বুঝি? ডেফিনেটলি মিষ্টি বুঝি। আর মধুর দ্বারাও কি, মধুর দ্বারাও কিন্তু কি মিষ্টতাই বুঝায়। ছেলেটার গলা না, ছেলেটার গলা তো ফাটাবাস হবে। মেয়েটির গলা কত মধুর, তার মানে মধুর বলতে কি বোঝাচ্ছে? মেয়েটার গলা মিষ্টি মানে সুন্দর, ভালো, মানে মধুর যে গুণ এই গুণটাই বোঝাচ্ছে, তাই না? ভাই বুঝাতে পারছি? যেমন মনে করেন মিতালি শব্দটা, মিতালি শব্দটা আসছে থেকে? মিতা যোগ আলী। তাহলে মিতা দ্বারা কি বোঝায়? মিতা দ্বারা বন্ধু বোঝায় না? মিতা মানে সে আমার মিতা, সে আমার মিতা মানে কি, সে আমার বন্ধু। সে আমার মিতা মানে কি বোঝাচ্ছে? সে আমার বন্ধু। তাহলে মিতালি শব্দটা আসছে থেকে? মিতালি শব্দ দ্বারা কি বোঝায়? মিতালি মানে নদীর সাথে আমাদের দেশের যেন গভীর মিতালি, মানে নদীর সাথে আমাদের দেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবার মিতালি শব্দটা হচ্ছে মিতা থেকে, মিতা দ্বারাও সে বন্ধুত্বই বোঝায়। আমি কি বুঝাতে পারছি উৎপত্তিগত অর্থ কি এবং ব্যবহারিক অর্থ কি? বুঝছি কি না? হ্যাঁ। 150 জনে যদি কমেন্ট করে, এখানে আমি কমেন্টের স্রোতে উড়ে যাওয়ার কথা, আর বাকিরা ঘুমাইতেছে না। এত কষ্ট করে আমি গলা ফাটাইতেছি, বুঝছি না বুঝে এটাও বলতে পারে না ক্লাসে। ওকে, এবার দেখেন অনেকগুলো যৌগিক শব্দ আছে। এখন কথা হচ্ছে ভাই, এখন একটা কথা আছে না, যে ভাই আমি তো বেসিকটা বুঝলাম, কিন্তু পরীক্ষার হলে আমি বসে বিশ্লেষণ করে বের করার মতো সময় তো আসলে আমার নাই। কারণ 60 মিনিটে আবার 100টা এমসিকিউ দাগাইতে হবে, কাজে আমার একটু দ্রুত আনসার করতে হবে, তাই না? তো দ্রুত আনসার করতে হলে আমার যেটা করতে হবে, আমার কিছু যৌগিক শব্দ যারা মুখস্থ রাখতে হবে। কেমন? তাহলে চলেন আমরা কিছু যৌগিক শব্দ মুখস্থ করে ফেলি, পারবো না? আমি কিন্তু এখানে লিখাবো, সবাই যারা আছেন লিখে দিতে হবে, কিন্তু 150টা কমেন্ট আমি কোনে কোনে নিব, নাহলে পরের ক্লাসে প্রসিড করবো না। পারবো কিনা? আমি ট্রিক শিখাই দিচ্ছি, ট্রিক শিখাচ্ছি, আপনার ক্লাসের পর ক্লাসে শেষ করব। রাজি আছেন কিনা? রাজি আছেন তো? ওই 156 জন, মানে আমিও আপনাদের সাথে সাথে বসে বসে লিখতাম। কি বল, 156? 156 মধ্যে আমি আছি না? আচ্ছা ঠিক আছে। ওকে, আসেন। এগুলো হচ্ছে আপনার যৌগিক শব্দ, আপনার স্লাইড গুলো ভালো করে দেখবেন। এবার আসেন, মনে রাখার টেকনিক এভাবে করে আমি বলতেছি, চোখ দিয়ে দেখবেন, আমার কান দিয়ে আমারটা শুনেন। মধুর গায়ক কর্তব্য না করে, মধুর গায়ক, মধু মানে একটা মানুষকে বোঝাচ্ছে, মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। দেখেন কি কি বলছে, মধুর গায়ক মানে মধু নামে এক লোক একটা গায়ক ধরা করছিল, সে তার কর্তব্য না করে কি করছে, বাবুয়ানা ভাব দেখাচ্ছে, মানে একটা ভাব দেখাচ্ছে আর কি, আমি তো ইয়ো টাইপের সিঙ্গার এই টাইপের একটা ভাব দেখাচ্ছে।
বাবুয়ানা ভাব করে ওই রাধুনী দৌহিত্রকে নিয়ে, হ্যাঁ রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে, মানে রাধুনীকে নিয়ে বলতে চল আজকে দেওয়ালে তোমার আমার প্রেম কাহিনী দেওয়ালে, চিকা মারা মানে তো বুঝেন, দেওয়ালে লিখন, আমি তোমাকে ভালোবাসি এটা দেওয়ালে দেওয়ালে লিখে বেড়াবো। হ্যাঁ, তাহলে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে, মানে আরো একটা পাগল দেখতে পাইলো আর কি তারা। এটা এভাবে করে আরো একটা আছে, চাইলে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই, এটা একটা স্ক্রিনশট নেন, এটা একটা স্ক্রিনশট নেন, নেওয়া হয়েছে, নেওয়া হলে আমি আরো একটা দেখাবো, এটা স্ক্রিনশট নেওয়া হলে আমি আরো একটা দেখাবো। ওকে, তাহলে এইটা পিতৃহীন গায়ক মধুবাবুর কর্তব্য, পিতৃহীন গায়ক খেয়াল করেন, পিতৃহীন গায়ক মধু, মধু মানে হচ্ছে মধুর, বাবুর মানে হচ্ছে বাবুয়ানা, পিতৃহীন গায়ক মধুবাবুর কর্তব্য লাজুক দৌহিত্র গোলাপি এবং চালক মিতালির বাসার সামনে পাগলামি করা এবং চিকা মারা। আপনারা চাইলে এভাবেও শিখতে পারেন। বলেন কোনটা আপনার জন্য ইজি, প্রথমটা না দ্বিতীয়টা? যেটা ইজি সেটা দেখেন। ওকে, আগেরটা আমি একবার বলছিলাম, এটা ফার্স্টটা। ওকে আসেন, ওকে ওকে তাহলে দেখেন, মধুর গায়ক, মধুর গায়ক কর্তব্য না করে, মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, বাবুয়ানা ভাব করে, ঠিক আছে, রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। সেকেন্ডটাতে পাঠক নাই, সমস্যা নাই, তো পাঠক আপনারা অ্যাড করে নিবেন। এখানে তো এগুলাই শেষ না, আরো তো শব্দ আছে, যে কয়টা শব্দ আসলে সর্বোচ্চ আমরা মুখস্থ রাখতে পারি আর কি, কেমন? ওকে, এটা কি মুখস্থ হচ্ছে সবার? আপনাদের জন্য দুটাই দেয়া থাকবে, আপনাদের যেটা সহজ লাগে সেটা দেখবেন। মুখস্থ হয়েছে? আচ্ছা, একটু পরে লিখাবো, একটু পরে লিখাবো, কেমন? একটু পরে লিখাবো। আসেন, এবার আসেন রূঢ় বা রূঢ়ি শব্দ, প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত, দেখেন খুব ভালো করে খেয়াল করেন, প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত, প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সকল শব্দের উৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা হয়। তাহলে রূঢ় বা রূঢ়ি শব্দগুলো কি উপায়ে গঠিত শব্দ? প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ। কি উপায়ে গঠিত শব্দ? প্রত্যয় বা উপসর্গ যোগে। কি উপায়ে? প্রত্যয় বা উপসর্গ যোগে। কি উপায়ে? প্রত্যয় বা উপসর্গ যোগে। কোনগুলা? রূঢ় বা রূঢ়ি শব্দগুলা। রূঢ় বা রূঢ়ি শব্দগুলা কোন উপায়ে গঠিত শব্দ? প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ। প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ কোনগুলা? রূঢ় বা রূঢ়ি শব্দগুলা। কেমন, কতবার বললাম, ভুলার কথা না। ওকে, এবার আসেন, ভাইরে সাধিত আর যৌগিক শব্দের পার্থক্য কি? পার্থক্য বলতে হচ্ছে সাধিতটা হচ্ছে শব্দের গঠনগত শ্রেণীবিভাগ, যৌগিক শব্দ রূঢ় শব্দ রূঢ়ি শব্দগুলো হচ্ছে অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগ, দুটাকে মিল করালে তো হবে না। আচ্ছা, আমরা এবার রূঢ়ি শব্দগুলো দেখি, কেমন? রূঢ়ি শব্দগুলো দেখি। এখন রূঢ়ি শব্দগুলো আমাদের কি করতে হবে? রূঢ় শব্দগুলো আমাদের মনে রাখতে হবে না যৌগিক শব্দের মতো? এই তো হ্যারি পটার আমার ক্লাস কি আগে করেছেন? দেখেন, রুড়ি, আমি কিভাবে রুড়ি শব্দ শেখাই খেয়াল করেন। এটা রুড়ি শব্দ না? এটা রুড়ি তো, রুড়ি তো আমরা বানান এভাবে লিখি। মনে করেন নিচের মধ্যে এইটা নাই, তাহলে এই শব্দটা কি হয়ে গেল? নিচে যদি এটা না থাকে এটার এটা 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 কি হইলো? সবাই বলেন, সবাই লিখে। রুড়ি শব্দ আমি যেভাবে বলতেছি এভাবে করে সব এক্সাম্পল মনে থাকবে, আপনি শুধু কোঅপারেট করেন যারা আছেন, সবাই লিখেন এটা কি হয়। র এর নিচে যদি ওই ফোঁটাটা বাদ দিই তাহলে রটা কি হয়ে যায়? ব হয়ে যায়, তার মানে এটা বুড়ি। মনে রাখবেন, বুড়ি মানুষের বা বুড়া মানুষের সকল বৈশিষ্ট্য যে শব্দে বিদ্যমান সেই শব্দই রূঢ়ি শব্দ। আবার পরীক্ষার হলে এটা লিখে দিয়ে আসেন না, কেমন? তাইলে আপনি প্লাস আমাকে দুইজনকে বানবে। তাহলে খেয়াল করেন, আমরা বুড়ির খেয়াল করেন, বুড়ির পুল্লিঙ্গ কি? বুড়া। বুড়াকে কি আমরা বুড়া বলতে পারবো? বুড়াকে কি আমরা বুড়া বলতে পারবো? মাইন্ড করবে না? বুড়াকে ভদ্রভাবে বলতে হবে, কি বলতে হবে? প্রবীণ। প্রবীণের আরেক নাম কি? বুড়া না? তাইলে আচ্ছা, একটু ঠান্ডা মাথায় যারা নতুন তারা একটু খেয়াল করেন, আমি এখন পড়াচ্ছি রূঢ়ি শব্দের উদাহরণ। রূঢ়ি শব্দের বেসিক কি সেটাকে আমরা বলেছি উৎপত্তিগত ব্যবহারিক অর্থ আলাদা, এটা আমি পরে বুঝাবো, তার আগে আমি রূঢ়ি শব্দের উদাহরণগুলো আপনাদেরকে শিখাই দিচ্ছি। এতটুকু ক্লিয়ার তো? রূঢ়ি শব্দের উদাহরণগুলো আপনাদেরকে এখন আমি শেখানোর চেষ্টা করতেছি একটা টেকনিক দিয়ে। এটা ধরতে পারছেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে স্যার এখন কি করতে যাচ্ছে, আমি এখন কি করতে যাচ্ছি এটার ব্যাপারে আপনারা ক্লিয়ার কিনা? আমি এখন করতে যাচ্ছি রূঢ়ি শব্দগুলো আপনাদেরকে শেখাতে যাচ্ছি একটা টেকনিকের মাধ্যমে, যাতে শব্দ দেখে আপনি বুঝতে পারেন এটা রূঢ়ি শব্দ। ওকে, তাহলে রূঢ়ি শব্দের টেকনিক শিখতে হলে আমাদের প্রথমে বুড়ি,
মনে রাখতে হবে, বুড়ি বা বুড়া যেখানে সেখানেই রুড়ি। বুড়ি বা বুড়া যেখানে সেখানেই রুড়ি। বুড়ার অপর নাম হচ্ছে প্রবীণ। বুড়ার অপর নাম হচ্ছে কি? প্রবীণ। বুড়া মানুষকে আমাদের কিভাবে বলতে হবে? প্রবীণ ডাকতে হবে, তাহলে সে খুশি হবে। তাহলে প্রবীণ কোন ধরনের শব্দ? প্রবীণ মানে বুড়া না? তাহলে প্রবীণ দেখলে আমরা বুঝবো এটা কি ধরনের শব্দ? রুড়ি শব্দ। প্রবীণ কি ধরনের শব্দ? রুড়ি শব্দ। কারণ কি? প্রবীণ কোত্থেকে আসছে? বুড়ি থেকে আসছে। প্রবীণ কোত্থেকে আসছে? বুড়ি থেকে আসছে। ক্লিয়ার কিনা? এবার আসেন, আমরা প্রবীণ মানুষের বা বুড়া মানুষের কিছু বৈশিষ্ট্য দেখব। বুড়া বয়সে আমাদের একটা কমন রোগ হয়, রোগটার নাম কি বলেন তো? ডায়াবেটিস। ডায়াবেটিস হলে আমরা কি খেতে পারি না? মিষ্টি। মিষ্টি খাইতে পারি না, মানে সন্দেশ খাইতে পারি না। ডায়াবেটিস হলে আমরা কি খাইতে পারি না? সন্দেশ খাইতে পারি না। ডায়াবেটিস হলে আমরা কি খেতে পারি না? সন্দেশ খেতে পারি না। সন্দেশ কোন শব্দ? রুড়ি শব্দ। সন্দেশ কোন শব্দ? রুড়ি শব্দ। বুড়া মানুষের মাথায় চুল থাকে না। চুল না থাকলে আপনি তো তৈল দিবেন না মাথায়, তাই না? তাহলে তৈল কোন শব্দ? তৈল কোত্থেকে আসছে? বুড়া থেকে আসছে। কারণ বুড়া মানুষের মাথায় চুল থাকে না, চুল না থাকলে তারা কি দিতে পারে না? তেল দিতে পারে না। তৈল কোন শব্দ? রুড়ি শব্দ। বুড়া মানুষের দাঁত থাকে না। দাঁত না থাকলে কিন্তু আপনি কখনো বাঁশি বাজাইতে পারবেন না। তাহলে বংশী বা বাঁশি। বাঁশি কোন শব্দ? রুড়ি শব্দ। যারা আমাদের বাংলাদেশের যারা বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে কি থাকে? সেশন জট থাকে। সেশন জটের ফলে আমাদের স্নাতক পাশ করতে আমরা বুড়া হয়ে যাই। স্নাতক পাশ করতে আমরা কি হয়ে যাই? বুড়া হয়ে যাই। স্নাতক কোন শব্দ? রুড়ি শব্দ। কারণ আমরা স্নাতক পাশ করতে করতে বয়স বুড়ার পথে হয়ে যায়। ঠিক আছে? বুড়া মানুষ একটা কমন ড্রেস পরতে সবসময় পছন্দ করে, সেটা কি? বুড়া মানুষ সবসময় পাঞ্জাবি পরে থাকতে পছন্দ করে। দেখবেন বেশিরভাগ বুড়া মানুষই পাঞ্জাবি পরে পরে ঘুরে। সাদা পাঞ্জাবি আরো। ঠিক আছে? ওকে। তারপর খেয়াল করেন, এখন যে সকল আপু বা যে সকল আমার ইয়ার আছেন, মানে প্রমীলা যারা আছেন আর কি, তাদের চোখগুলো, ওই যে একটা গান আছে না তার, হরিণী চোখ নাকি কি কি ভক্ক চক্কর গান, আমি ভুলে গেছি। তাহলে চোখগুলো এখন হরিণের মতো থাকে, কিন্তু বুড়া হইলে চোখ আর কিসের মতো থাকে না? হরিণের মতো থাকে না। হরিণের মতো চোখ আর থাকে না। কেমন? চেহারা থেকে কি চলে যায়? লাবণ্য চলে যায়। কি চলে যায়? লাবণ্য চলে যায়। কখন? বুড়া বয়সে। ঠিক আছে? বুড়া মানুষ কি করে? জ্যাঠাদের বয়স কি বেশি না? তাহলে বুড়া মানুষ কি করে? জ্যাঠামি করে। মানে বুড়া মানুষ তো জ্যাঠার মতো হয়, তাই না? কতগুলো শব্দ বললাম? এতগুলো শব্দ মনে থাকবে কিনা বলেন তো? বুড়া মানুষের বৈশিষ্ট্যগুলো বলেন তাহলে। কি কি? বুড়া মানুষ কি হয়? বুড়া মানুষের অপর নাম কি? প্রবীণ। বুড়া মানুষের ডায়াবেটিস থাকে, তাই সন্দেশ খাইতে পারে না। আমরা গ্রাজুয়েশন করতে করতে আমরা কি হয়ে যায়? স্নাতক পাশ করতে করতে আমরা কি হয়ে যাই? বুড়া হয়ে যায়। তাহলে স্নাতক। আচ্ছা, আর বেশিরভাগ আহ, গবেষক হচ্ছে বুড়া, তার মানে গবেষণা। বেশিরভাগ গবেষক হচ্ছে বুড়া, তাই না? গবেষণা। দাঁত নাই তাই মাংস খাইতে পারে না। গুড। এবার আসেন, শ্বশুর। আপনার শ্বশুর নিশ্চয় জোয়ান হবে না, বুড়াই হবে, তাই না? এই তো। তাহলে দেখেন, পাঞ্জাবি। পাঞ্জাবির উৎপত্তিগত হচ্ছে পাঞ্জাবির অধিবাসী, কিন্তু ব্যবহারিক অর্থ হচ্ছে পাঞ্জাবি বলতে আমরা আসলে কি বুঝাই? পোশাক বুঝি, তাই না? তার মানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। পাঞ্জাবির উৎপত্তিগত অর্থ হচ্ছে পাঞ্জাবের অধিবাসী। পাঞ্জাবি। ঠিক আছে? স্নাতক। কেমন? দেখেন, লাবণ্য, গবেষণা, বাসি, তৈল, প্রবীণ, হরিণ। কেমন? ভাই মনে থাকবে না? বুড়া বয়সে নানা রোগের উপসর্গ দেখা যায়। বুড়া বয়সে নানা রোগের উপসর্গ দেখা যায়। উপসর্গ। আমার শ্বশুর অনেক বুড়া মানুষ, তাহলে উনিও কি প্রবীণ? বলেন। বুড়া আমরা বুড়া মানুষের সাথে অবশ্যই কুশল বিনিময় করব। আমরা বুড়া মানুষের অবশ্যই কি করব? বুড়া মানুষের সাথে অবশ্যই কুশল বিনিময় করবো, না তো বেয়াদব ডাকবে। তাহলে কুশল কার সাথে বিনিময় করতে হয়? ইয়াংদের সাথে যদি আপনি না কথা নাও বলেন তারা মাইন্ড করবে না। কিন্তু যদি বয়স্ক মানুষকে যদি আঙ্কেল আপনি ভালো আছেন তো, এটা না বলেন, এই ছেলে বেয়াদব হয়ে গেছে, আমাদের সময় আমরা কত ভালো ছিলাম, এটা বেয়াদব বেয়াদব, এরকম বলবে, তাই না? ওকে। গবাক্ষটা বলবো এভাবে করে মিলাই দিব গবাক্ষটা, নাকি এমনি বলতে চাচ্ছেন কোনটা? এভাবে করে মিলাইতে বলতেছেন বুড়া মানুষের বৈশিষ্ট্য দিয়ে, নাকি গবাক্ষ জিনিসটা কি সেটা বলতে চাচ্ছেন ছন্দে? আচ্ছা। যখন গবাক্ষ মানে জানালা। আপনি যখন ইয়াং বয়সে প্রেম করেন, তখন জানালা দিয়ে বসে বৃষ্টি ধরেন, বৃষ্টি পছন্দ করেন, জানলা দিয়ে দেখেন আপনার প্রেমিক বা প্রেমিকা হেঁটে যাচ্ছে কিনা। বয়স্ক হয়ে গেলে আর ওই জানলা খুলতে, মনের জানালা আর খুলতে ইচ্ছে করে না। ঠিক আছে? তাহলে গবাক্ষ শব্দের অর্থ হচ্ছে জানালা। কেমন? তাহলে বুড়ো বয়সে আর আমাদের মনের জানালা খুলতে ইচ্ছে করে না, তাহলে গবাক্ষ খুলতে ইচ্ছে করে না। ঠিক আছে?
হস্তি? ভাই এখন বললে তো গালাগালি করবেন। মানুষ যখন মানে ইয়ং থাকে তখন তাদের ফিটনেস ঠিক থাকে। যখন মানুষ বুড়া হয় বা প্রবীণ হয়ে যায় তখন সে আর ফিটনেসের দিকে তাকায় না, হাতির মতো মোটা হয়ে যায়। ভাই বলেন, ঠিক আছে কিনা, মনে থাকবে কিনা বলেন। রুড়ি শব্দ আর এর চাইতে আর আমার কাছে কোনো হয়ে নাই। এই গবাক্য, হাতি, এগুলো বলো এভাবে করে মুলাই দিতাম, এটা কোনো কথা হইলো? এবার দেখেন, হস্তি শব্দটা হচ্ছে হস্ত থেকে। দেখেন আমরা তো হাত বুঝি না, হস্তি মানে আমরা হাতি বুঝি, তার মানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। ভাই ঠিক আছে। আচ্ছা বলেন তো রুড়ি শব্দগুলোর উদাহরণ কি আমাকে একটু বলে দিতে পারবেন? আমাকে একটু বলেন তো রুড়ি শব্দের উদাহরণগুলো বলা যাবে কিনা। রুড়ি শব্দের অনেকগুলো উদাহরণ দেখি, বলেন তো বলা যাবে কিনা। বলেন, রুড়ি শব্দের উদাহরণগুলো বলেন। কোনটা সহজ, যৌগিক সহজ না রুড়ি সহজ? এখন কোনটা সহজ লাগতেছে? যৌগিক সহজ লাগতেছে নাকি রুড়ি সহজ লাগতেছে? দুইটাই সহজ লাগছে, ভেরি গুড। আমি বলি একবার তাহলে রুড়ি শব্দগুলো আমি একবার বলে দিই, একবার রিক্যাপ করাই দিই, কেমন তাহলে ইজিলি মনে থাকবে। রুড়ি দেখলে আমি প্রথমে রয়ের নিচ থেকে ওই ফোঁটাটা কেটে দিয়ে এটাকে আমি বুড়া বানাবো। বুড়াকে বুড়া ডাকা যাবে না, এটাকে আমার কি ডাকতে হবে? প্রবীণ বলতে হবে। প্রবীণ মানুষের ডায়াবেটিস থাকে তাই তারা সন্দেশ খাইতে পারে না। প্রবীণ মানুষের দাঁত থাকে না তাই তারা বাঁশি বাজাতে পারে না। আমরা গ্রাজুয়েশন শেষ করতে, বিশেষ করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি জানি, আমার স্নাতক শেষ করতে করতে আমি বুড়া হয়ে গেছি। তাহলে স্নাতক, ঠিক আছে। দাঁত থাকে না তাই বাঁশি বাজাতে পারে না। বেশিরভাগ গবেষক হচ্ছে বুড়া, বুড়া মানুষ বেশিরভাগ গবেষক হয়। যারা বুড়া হয় তাদের চোখটা আর হরিণের মতো থাকে না, তাদের চেহারায় আর লাবণ্য থাকে না। বুড়া মানুষের সাথে আমাদের কুশল বিনিময় করা উচিত। বুড়া মানুষ আমাদের শ্বশুর হয়, ঠিক আছে। সকল বুড়া আবার শ্বশুর বানায় না, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তারপর হচ্ছে বুড়া মানুষ ফিটনেস এর দিকে নজর দেয় না বলে কি হয়ে যায়, আস্তে আস্তে হস্তির মতো মোটা হয়ে যায়। এই কারণে শরীরে নানা উপসর্গ দেখা যায়, নানা রোগের উপসর্গ দেখা যায়। কেমন? সে দাঁত দাঁত থাকে না বলে মাংস খাইতে পারে না, ঠিক আছে। কেমন? পলাশটা বলেন, তাকে কেউ পলাশ ফুল দেয় না, বা পলাশ ফুল দিয়ে তাকে কেউ আর প্রেম নিবেদন করে না। শেষ তো? এই জীবনের তরে আপনি প্রবাল স্যারকে ভুলে যেতে পারবেন, কিন্তু রুড়ি শব্দ আর ভোলা সম্ভব না যদি আসলে মন দিয়ে ক্লাসটা করে থাকেন। জি, অর্ধাঙ্গিনী রুড়ি শব্দ। বুড়া বয়সে অর্ধাঙ্গিনী শেষ সম্বল আমাদের। ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে শেষ, এবার আসেন যোগরূঢ় শব্দ। এত চমৎকার টেকনিকের পরেও 155 জন টেকনিক শুরুর সময় ছিল, এখন আছে 150 জন। উপরওয়ালা জানে তারা আসলে এই সময়টাতে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করে এই শুক্রবার দিনে। যাই হোক, হ্যাঁ বুড়া বয়সে পাঞ্জাবি পরে বেশি। যোগরূঢ় শব্দ খেয়াল করেন, যোগরূঢ় শব্দ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদের সমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। এগুলো আমি সমাস পড়ালে তখন বুঝবেন, সমসমান পদ তৎ কি ভক্ষ চক্র, এগুলো এখন এগুলো বোঝার দরকার নেই। যা এগুলো আসলে যোগরূঢ় শব্দগুলো দেখে নিয়ে আসেন। এক কথায় প্রকাশ করছি না ছোটবেলায়, এক কথায় প্রকাশ করছিলাম কিনা, এক কথায় প্রকাশ করছিলাম না ছোটবেলায়, এক কথায় প্রকাশ করছিলাম। ওই এক কথায় প্রকাশের বেশিরভাগ শব্দই যোগরূঢ় শব্দ, সবগুলো না আবার দেখেন। বেশিরভাগ শব্দ যেমন দেখেন, জলধি, জল ধারণ করে যে, জলধি। রাজপুত, এখানে পুরাতন বোর্ড বইয়ে 4টা উদাহরণ আছে, এই 4টা উদাহরণ ভালো করে মনে রাখবেন। রাজপুত পঙ্কজ জলধি দিয়ে মহাযাত্রায় গেলেন। রাজপুত পঙ্কজ জলধি দিয়ে মহাযাত্রায় গেলেন, এই 4টা হচ্ছে পুরাতন বোর্ড বই থেকে নেওয়া। 48তম বিসিএস এও এখান থেকে একটা প্রশ্ন আসছে যে এটা কোন ধরনের শব্দ, যোগরূঢ় শব্দ কিনা। আচ্ছা, তাহলে রাজপুত পঙ্কজ জলধি দিয়ে মহাযাত্রায় গেলেন, ঠিক আছে। আর মনে করেন এক কথায় প্রকাশের যে শব্দগুলো, এই বেশিরভাগ শব্দই হচ্ছে যোগরূঢ় শব্দ। এখানে অনেকগুলো উদাহরণ আছে, আপনারা জাস্ট এই 4টা উদাহরণ আপাতত মনে রাখেন, তাহলে চলবে। যোগরূঢ় শব্দ এটা ছাড়া আমি যখন সমাস পড়াবো তখনও বুঝতে পারবেন, কেমন? ওকে, এবার আসেন, রাজপুত পঙ্কজ জলদি দিয়ে মহাযাত্রায় গেলেন, এটা মনে রাখবেন। বলেন প্রবীণ কোন শ্রেণীর শব্দ? আমার ক্লাস শেষ এখন, জাস্ট আপনাদের থেকে আনসার ফিডব্যাক নিবো, তারপর শেষ ক্লাস। রুড়ি শব্দ, গুড। লাজুক, লাজুক কোন শ্রেণীর শব্দ? লাজুক, লাজুক কোন, কি বলে সাধিত শব্দ? আরে ভাই অর্থগত দিক থেকে কোন শব্দ বলেন? যৌগিক শব্দ পড়াইছিলাম না। আরে ভাই খেয়াল করেন না, লাজুক শব্দটা লাজ যোগ উক, তাহলে লাজ মানেও লজ্জা বোঝায়, লাজুক মানেও তো লজ্জাই বোঝাচ্ছে, তাহলে যৌগিক শব্দ। আর লাজুকটা তো এখানে ছন্দের মধ্যেও ছিল, যৌগিক। পঙ্কজ কোন শ্রেণীর শব্দ? একটু আগে বললাম, পঙ্কজ। রাজপুত পঙ্কজ জলদি দিয়ে মহাযাত্রায় গেলেন। রাজপুত পঙ্কজ, রাজপুত পঙ্কজ জলদি দিয়ে মহাযাত্রায় গেলেন, যোগরূঢ় শব্দ। মিতালি, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছিল 2016 সালে। মিতালি কোন প্রকৃতির শব্দ? মিতালি, মিতালি শব্দটা
একটু আগে পড়াইছিলাম না? মিতালি মানে বন্ধুত্ব। যৌগিক শব্দ, যৌগিক শব্দ। ভাই সকল শব্দই তো সাধিত শব্দ। এই আপনাদেরকে নিয়ে তার বিপদে বললাম, সাধিত শব্দ আনসার করতেছেন কিভাবে এগুলা? সাধিত শব্দ অপশন ছাড়া এমনিতে সাধিত শব্দ আনসার করবেন না, কারণ বেশিরভাগ শব্দ তো সাধিত শব্দই হবে। সন্দেশ বলেন তো, সন্দেশ। রসিকল্যাণ ব্যাংক এটা হচ্ছে সিনিয়র মেনটেন্স অফিসার বা এই ধরনের কিছু, 19 আসছিল। রুড়ি শব্দ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলে? শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলে? রূপ বলে। জ্যাঠামি কোন ধরনের শব্দ? জ্যাঠামি কোন ধরনের শব্দ? জ্যাঠামি কোন ধরনের শব্দ? রুড়ি শব্দ। গবেষণা কি ধরনের শব্দ? গবেষণা কি ধরনের শব্দ? থ্যাংক ইউ সো মাচ। নিরন্তর শুভকামনা থাকলো আপনাদের সবার জন্য, কেমন?